ভাবুন তো একবার এমন এক গুপ্তধনের খোঁজ যদি আপনি পান যা আপনাকে দিতে পারে অকল্পনীয় ক্ষমতা। আজকের গল্পটা ঠিক এমনই এক জার্নি নিয়ে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে একটা জাহাজকে, যেখানে কিছু জলদস্যু মিলে সোনার বর্ম পরা একটা লোককে আক্রমণ করে। দেখেই বোঝা যাচ্ছে এই লোকটা জলদস্যুদের সর্দার। সে তখন ওই জলদস্যুদের সাবধান করে বলে যে নিজেদের সর্দারের উপর হামলা করে তোরা ঠিক করছিস না, তোরা কিন্তু জীবিত ফিরতে পারবি না। ঠিক তখনই একটা ছোট্ট ছেলে খুব ভয় পেয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। একজন জলদস্যু সর্দারকে বলে, আপনি সমুদ্রের নিচে থাকা পাতাল লোকের শক্তিকে বাইরে না এনে খুব বড় ভুল করেছেন। আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ব্যাস এই বলে সে সর্দারকে গুলি করে দেয়, আর সর্দার বেচারা সমুদ্রে পড়ে যায়। আসলে এই জলদস্যুরা বহু বছর ধরে পাতালে লুকিয়ে রাখা এক শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছিল, কিন্তু তাদের সর্দার এই কাজে সায় দেয়নি, আর সেই কারণেই তারা সর্দারকে মেরে ফেলে। এদিকে ওই ছোট্ট ছেলেটাও সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর হঠাৎ করে সমুদ্রের নিচে থেকে একটা বিশাল সামুদ্রিক দৈত্য জাহাজের কাছে চলে আসে। সবাই তো ভয়ে জড়সড় হয়ে যায়, কিন্তু দৈত্যটা কিছু না করেই সমুদ্রের গভীরে আবার অদৃশ্য হয়ে যায়। এরপর গল্পটা বেশ কয়েক বছর এগিয়ে যায়। এমন একটা গ্রাম দেখানো হয় যার প্রায় সব বাড়িঘরই সমুদ্রের উপরে বানানো। এই গ্রামের লোকেরা নিজেদের সমস্ত প্রয়োজনের জন্য সমুদ্রের উপরই নির্ভর করে। এখানে এক যুবককে দেখা যায় যে গ্রামের একটা অনুষ্ঠানে যোগ দেয়। তারপর সে সেখানকার পবিত্র পানি পান করে আর সবার সাথে সমুদ্রে নেমে যায়। আর এই হলো আমাদের গল্পের হিরো হাইসং। এই গ্রামের মানুষদের প্রধান কাজ হলো গভীর সমুদ্রে ডুব দিয়ে পুরনো আর দামি জিনিসপত্র তুলে এনে বাইরে বিক্রি করা, আর এভাবেই পুরো গ্রামের সংসার চলে। হাইসং এই কাজে প্রথমবার নেমেছে। ওর বাবা ওকে বলেন যে তোমার এখনো অনেক ট্রেনিং এর দরকার, কিন্তু হাইসং বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। এই বলে সে সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রের নিচে বড় বড় মাছ, ভাঙা জাহাজের টুকরা, এসব দেখে হিরো তো একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই নিচ থেকে ঘূর্ণির মতো কিছু একটা উপরে আসতে থাকে। অন্যদিকে হাইসং এর সঙ্গীরা ভাঙা জাহাজের কিছু বাক্স, লোহার জিনিসপত্র আর আরো অনেক কিছু নিয়ে নিজেদের জাহাজে ফিরে আসে। হাইসং আর ওর বাবা তখনও পানির নিচেই ছিল। হাইসং তখন ভেতরে গুপ্তধন খুঁজছিল, ভাবছিল এমন কিছু যদি পেয়েই যায় যা দিয়ে একেবারে বড়লোক হওয়া যায়, তাহলে আর রোজ রোজ এই ঝুঁকির কাজ করতে হবে না। আর ঠিক তখনই সে একটা সোনার প্লেট দেখতে পায়। হাইসং সেটার একটা ছোট্ট টুকরা কেটে নিজের কাছে রেখে দেয়, কিন্তু সে জানতো না ওই সোনার প্লেটের শক্তি ধীরে ধীরে হাইসং এর শরীরে প্রবেশ করতে শুরু করেছে। ব্যাপারটাকে বিশেষ পাত্তা না দিয়ে সে যখন জাহাজের দিকে ফিরছিল, ঠিক তখনই একটা গডজিলা জাতীয় প্রাণী ওর পিছু নেয় আর ওকে ধরে ফেলে, কিন্তু ওকে কিচ্ছু করে না। হাইসং নিজেকে সারানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষে অজ্ঞান হয়ে যায়। তখনই হাইসং এর বাবা এসে ওকে একটা দড়ি দিয়ে উপরে যেতে ইশারা করে। হাইসং তখন প্রায় অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থায় ছিল। গডজিলাটা আবার আক্রমণ করে। হাইসং কোনো মতে বেঁচে পানির উপরে চলে আসে, কিন্তু ততক্ষণে সে নিজের জাহাজ থেকে অনেক দূরে চলে গেছে। আর তার সামনে কে দাঁড়িয়ে আছে বলুন তো? হ্যাঁ, সেই গডজিলা। সে তো ভেবেই পাচ্ছে না যে এখন কি করবে। কিন্তু এখন সামনে আরেকটা নতুন বিপদ এসে হাজির হয়। একটা জলদস্যুদের জাহাজও সেখানে চলে আসে, আর তাদের থেকে বাঁচার জন্য হাইসং এর বাবা আর সঙ্গীরা ওকে ছেড়ে নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে যায়। হাইসং দেখে যে জলদস্যুদের জাহাজটা ওর খুব কাছে চলে এসেছে। ও আর কিছুই করতে পারে না। জলদস্যুরা ওকে ধরে নিজেদের জাহাজে নিয়ে যায় আর একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলদস্যুদের জাহাজের ক্যাপ্টেন সেখানে আসে, যার নাম ব্রেজা। আর হাইসং এর হাতের ট্যাটুটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ ওটা ছিল জলদস্যুদের চিহ্ন। ব্রেজা জিজ্ঞেস করে, তোমাকে তো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না, কিন্তু তুমি এই সোনার প্লেটটা কোথায় পেলে? হাইসং জানায় যে সমুদ্রের গভীরে সে এটা পেয়েছে। এটা শুনে ব্রেজা বেশ সিরিয়াস হয়ে যায় আর হাইসংকে স্টোর রুমে বন্দি করার আদেশ দেয়। হাইসংকে স্টোর রুমে বেঁধে রাখা হয়। সেখানে আগে থেকে একটা সুন্দরী মেয়ে বাঁধা ছিল, আর এই হলো আমাদের মুভির হিরোইন জেবা। হাইসং এর জ্ঞান ফিরলে জেবা জিজ্ঞেস করে, তোমাকে এখানে কেন আনা হয়েছে? আমি তো সমুদ্রের নিচে থাকা পাতাল লোক দেখতে এসেছি। শুনেছি সেখানে নাকি একটা দারুণ সুন্দর শহর আছে আর অনেক শক্তিও লুকানো আছে। এই কথা শুনে হাইসং এর একটা পুরনো কথা মনে পড়ে যায়। ওর বাবা বলতেন যে সমুদ্রের নিচে পাতাল আছে, যেখানে অনেক বড় গুপ্তধন আছে, আর ওকে সেটা খুঁজে বের করতে হবে। হাইসং এবার বিশ্বাস করতে শুরু করে যে ওর বাবা সত্যি কথাই বলতেন, আর যে লোকটা ওকে ছোট থেকে মানুষ
করেছে সে আসলে ওর আসল বাবা নয়। জেবা তখন হাইসংকে বলে, তুমি কোনোভাবে আমার দড়িটা খুলে দাও, তারপর আমি তোমায় খুলে দেব, তারপর আমরা দুজনেই এখান থেকে পালিয়ে যাব। হাইসং অনেক কষ্টে জেবার দড়ি খুলে দেয় আর জেবাও ওকে মুক্ত করে। দুজনে ঘর থেকে বেরিয়ে আসে। হাইসং তখন জাহাজের মধ্যে গুপ্তধন খুঁজতে থাকে যাতে সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে খুশি করতে পারে। হঠাৎ সে একটা গোপন ঘরে ঢুকে পড়ে যেখানে ওর সেই সোনার প্লেটটা রাখা ছিল। সে ওটা তুলে নেয়। অন্যদিকে জেবা ভুল করে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সবাই মদ খাচ্ছিল। ওরা জেবাকেও জোর করতে থাকে। জেবা কোনো মতে ওদের হাত থেকে বেঁচে জাহাজের ডেকে চলে আসে, কিন্তু সেখানেও বিপদ। সবাই ওকে সমুদ্রে ঝাঁপ দিতে বলে। জেবা তো ভয়ে সিটিয়ে যায়। ঠিক তখনই হাইসং এসে জেবাকে সঙ্গে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। দুজনে একটা ছোট্ট নৌকায় উঠে পড়ে, কিন্তু ক্যাপ্টেন ব্রেজা দূর থেকে হাইসং এর পিঠে একটা তীর ছুঁড়ে মারে আর নিজের লোকেদের বকাবকি করে যে কেন ওদের পালাতে দিল। পরের সিনে দেখা যায় জেবা আর হাইসং নৌকায় করে যাচ্ছে আর জেবা হাইসং এর ক্ষতে ঔষধ লাগিয়ে দিচ্ছে। হাইসং ব্যথায় ছটফট করতে থাকে। জেবা বলে, কাছাকাছি আমার একটা গোপন দ্বীপ আছে, তুমি যতক্ষণ না সুস্থ হচ্ছ আমরা ওখানেই থাকবো। হাইসং আধো অজ্ঞান অবস্থাতে রাজি হয়ে যায়। সে সোনার প্লেটটা দেখিয়ে বলে, এই জিনিসটার জন্যই ব্রেজা আমাকে মারতে দ্বিধা করছিল, তুমি কি এটার ব্যাপারে কিছু জানো? সোনার প্লেটের উপর আঁকা চিহ্নটা দেখে জেবা আন্দাজ করে যে এটা পাতাল লোকের সোনা। সে বলে, আমরা দুজনে মিলে ওই গুপ্তধন খুঁজে বের করব, ঠিক আছে? কিন্তু আগে তোমার গ্রামে চলো। তাদের কথার মাঝেই হঠাৎ নৌকার সামনে একটা বরফের দেয়াল তৈরি হয়ে যায়। হাইসং তো ঘাবড়ে যায়, কিন্তু জেবা বলে, ভয় পেও না, এটা শুধু একটা বরফের দেওয়াল, এর ওপারে আমার দ্বীপ, কিন্তু বাইরের কোনো মানুষ এই দ্বীপে পা রাখতে পারে না। তবে চিন্তা নেই, আমার কাছে একটা তরল আছে যেটা খেলে তুমি ভেতরে যেতে পারবে। হাইসং ব্যথায় তখন আর কিছুই বলতে পারছিল না। এরপর দুজনে একটা বরফের জায়গায় পৌঁছায়। এত ঠান্ডায় হাইসং এর অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, আমি তো জমে যাচ্ছি। তখন জেবা নিজের কাছে রাখা একটা তরল হাইসংকে দেয় আর নিজেও পান করে। সে বলে, এটা আমাদের শরীরের তাপমাত্রা বাড়াবে আর ঠান্ডা লাগবে না। এই বলে সে হাইসংকে জড়িয়ে ধরে আর বলে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু তুমি মারা যাবে, বুঝেছো? গল্প শুনতে শুনতেই তারা বরফের জায়গাটা পার করে জেবার দ্বীপে পৌঁছে যায়। পরের দিনে দেখা যায় হাইসং একটা গ্রামে রয়েছে যার চারপাশে বাঁশের জঙ্গল। একটা ছোট্ট মেয়ে এসে হাইসংকে একটা উপহার দেয় আর হাইসংও খুশি হয়ে যায়। তারপর সে নিজের ট্যাটুর দিকে তাকায়, কিন্তু সেখানে পট্টি বাঁধা। তখনই একজন লোক এসে বলে, তোমার ট্যাটুর ব্যাপারে চিন্তা করো না, আমি এখানে কাউকে কিছুই বলবো না। আসলে হাইসং এর হাতের ট্যাটুটা ছিল জলদস্যুদের চিহ্ন, আর এই কারণেই ওর নিজের গ্রামের লোকেরাও ওকে পছন্দ করতো না। যদি এখানকার লোকেরাও এটা জেনে যায় তাহলে ওকে গ্রাম থেকে বের করে দেবে। তাই ওই লোকটা ওর ট্যাটুটা লুকিয়ে দিয়েছিল। এতক্ষণে জেবা এসে ওকে নতুন পোশাক দেয় আর বলে, ইনি এই গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ, এনার নাম গ্যাটসবি। হাইসং গ্যাটসবিকে তার সোনার প্লেটটা দেখায়। ওটা দেখে তো গ্যাটসবি চমকে যায়। সে একটা বই এনে বলে, এটা একজন বিশেষ মানুষের ডায়েরি, এতেও ওই একই চিহ্ন আছে যা তোমার সোনার প্লেটে আছে। ওই বইতে পাতাল লোক সম্পর্কে অনেক কিছু লেখা ছিল আর একটা ম্যাপও ছিল। হাইসং বইটা পড়ে পুরো ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে বলে। ওরা তো খুবই খুশি। গ্যাটসবি বলে, আমি 10 বছর ধরে এই দ্বীপে আছি, কিন্তু এই বইটা কোনোদিনও বুঝতে পারিনি, আর তুমি একবার দেখে সব বুঝে গেলে, এটা তো দারুণ ব্যাপার। এরপর তিনজন মিলে বেরিয়ে পড়ে। বইতে এটাও লেখা ছিল যে পাতাল লোক এই দ্বীপেই আছে, কিন্তু একজন বিশেষ মানুষ না আসা পর্যন্ত পাতাল লোকের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এরপর তারা তিনজন মিলে সেই গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে। তারা একটা ঝর্ণা পেরিয়ে একটা বড় পাহাড় পার হয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে থাকে। তারা কোথায় যাচ্ছে তা তারা নিজেরাও জানে না, শুধু ম্যাপটাকে অনুসরণ করছে। এই যাত্রাপথে হাইসং এর জেবার কথা বলার ধরন আর তার ব্যবহার খুব ভালো লেগে যায়। অন্যদিকে ক্যাপ্টেন ব্রেজা একটা পায়রার মাধ্যমে মেসেজ পায় আর জাহাজটাকে একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে নিতে বলে। এদিকে জেবা, হাইসং আর গ্যাটসবি একটা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। সেখান থেকে খুব সুন্দর একটা সমুদ্র দেখা যায়, কিন্তু কোনো শহরের চিহ্নও নেই। গ্যাটসবি তো হতাশ, কিন্তু হাইসং যখন জেবাকে এই জায়গাটার নাম জিজ্ঞেস করে, জেবা বলে ওখানে কারোর যাওয়ার অনুমতি নেই। হাইসং তখন বলে, তার মানে ওই জায়গাটাই আমাদের লক্ষ্য। উপর থেকে হাইসং একটা গর্তের মতো কিছু দেখতে পায়। সে বলে, ম্যাপ অনুযায়ী এটাই পাতাল লোক পৌঁছানোর রাস্তা। তিনজনই সেই গর্ত দিয়ে ভেতরে যায় আর সমুদ্রের গভীরে সাঁতরাতে থাকে। অবশেষে
রাস্তাটা একটা গুহায় গিয়ে শেষ হয়। তিনজন সেই বড় গুহায় ঢোকে, যেটা দেখে মনে হচ্ছিল মানুষের তৈরি। তারা দড়ির সাহায্যে ভেতরে নামতে থাকে। হঠাৎ গ্যাটসবি চিৎকার করে দৌড়াতে থাকে। আসলে সমুদ্রের পানি খুব তীব্রভাবে ভেতরে ঢুকছিল। তারাও দৌড়ায়, কিন্তু জেবা পা পিছলে পড়ে যায়। ঠিক তখনই হাইসং পানির দিকে নিজের হাতটা বাড়াতেই পুরো জলটা জমে বরফ হয়ে যায়। ভাবুন তো একবার, এটা দেখে জেবা তো খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি কে? এরপর ওরা গুহার মূল জায়গায় পৌঁছায়। সেখানে গ্যাটসবি খুব আনন্দের সাথে হাইসংকে ডাকে, কারণ সেখানে আরেকটা ম্যাপ ছিল, যেটা বইয়ের ম্যাপটারই বাকি অংশ বলে মনে হচ্ছিল। গ্যাটসবি তো দারুণ খুশি, কিন্তু জেবা মনে মনে ভয় পাচ্ছিল যে হাইসং এর কাছে না জানি আরো কি কি শক্তি আছে। ওর ভয় কমানোর জন্য হাইসং বলে, আমি একজন অনাথ। কিন্তু জেবা বিশ্বাস করে না, কারণ সে হাইসং এর সুপার পাওয়ার নিজের চোখে দেখেছে। সে বলে, মিথ্যা বলো না, তোমার কাছে সুপার পাওয়ার আছে, তুমি নিশ্চয়ই একজন জলদস্যু। হাইসং নিজেও জানে না সে কে, তাই কোনো উত্তর দেয় না। জেবা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। হাইসং ওর পিছু নেয়। তখনই গ্যাটসবি হাইসংকে আটকায়, কিন্তু ওর গলার আওয়াজটা কেমন যেন বদলে যায়। সে হাইসংকে বলে, তোমার আসল নাম ওয়ান হাইসং। তোমার বাবা ছিলেন জলদস্যুদের সর্দার। আর এটা শোনার সাথে সাথেই হাইসং এর ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। ও দেখতে পায় ছোটবেলায় ওর বাবা ছিলেন সেই সর্দার যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর যে ছেলেটা লুকিয়ে সর্দার আর জলদস্যুদের দেখছিল, ওটা আর কেউ না, স্বয়ং হাইসং ছিল। এবার হাইসং এর কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। ও অবাক হয়ে ভাবে, এইসব কথা গ্যাটসবি কিভাবে জানে। গ্যাটসবি জানায় যে সেও একজন জলদস্যু আর হাইসং এর বাবার দলেই ছিল। আসলে গ্যাটসবি হাইসং এর ট্যাটু আর সোনার প্লেট দেখেই বুঝে গিয়েছিল যে এ তাদের পুরনো সর্দারেরই ছেলে। হাইসং এবার ওর উপর রেগে যায় আর বলে, আপনি শুধু পাতাল লোকের শক্তির জন্য আমাদের পিছু নিয়েছেন। এই বলে সে সেখান থেকে চলে যায়। হাইসং যখন গুহা থেকে বাইরে আসে, তখন দেখে যে গ্যাটসবির জলদস্যুরা গ্রামবাসীদের মারধর করছে। ব্রেজাও সেখানেই ছিল। হাইসং ওদেরকে আটকাতে গিয়ে বলে, তোমরা এসব কি করছো? তখন সব জলদস্যুরা গ্রামবাসীদের মারা বন্ধ করে গ্যাটসবির সামনে মাথা নত করে। জেবা তো অবাক, কারণ এতদিন ধরে সে যাকে একজন সাধারণ জ্ঞানী মানুষ ভেবেছিল, সে আসলে জলদস্যুদের সর্দার। গ্যাটসবি জলদস্যুদের মেসেজ পাঠিয়ে এখানে ডেকে এনেছিল। এইসব জানার পর হাইসং বুঝতে পারে যে পাতাল লোক খুঁজে বের করার জন্যই গ্যাটসবি এতদিন ধরে এই গ্রামে থাকছিল। এবার গ্রামের লোকেরাও জেনে যায় যে হাইসং জলদস্যুর ছেলে। তারা ওকে ঘিরে ধরে। ছোট বাচ্চারা ওর দিকে পাথর ছুঁড়ে গ্রাম থেকে চলে যেতে বলে। এখন কি হবে? জেবাও আর ওকে মেনে নেবে না। আবার নিজের পুরনো গ্রামেও সে আর ফিরতে পারবে না। আর কোনো উপায় না পেয়ে ও গ্যাটসবির জাহাজে যায় আর জিজ্ঞেস করে, আমার বাবার মৃত্যু কিভাবে আর কেন হয়েছিল? গ্যাটসবি জানায়, তোমার বাবা পাতাল লোকের রাস্তা খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমাদের জানাতে রাজি হননি। জলদস্যুদের মধ্যে কোনো গোপন কথা থাকতে পারে না। উনি নিয়ম ভেঙেছিলেন, তাই আমরা ওকে শেষ করে দিয়েছি। এই কথা শুনে হাইসং খুবই ভেঙে পড়ে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। লুফি গ্যাটসবি তখন ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি একজন জলদস্যু, পাতাল লোকের শক্তি দিয়ে তুমি এই দুনিয়ার রাজা হতে পারবে। হাইসং তখন খুবই দ্বিধায় পড়ে যায় আর চিৎকার করতে শুরু করে। ওর চিৎকারের শক্তিতে পেছনে রাখা একটা তেলের ট্যাঙ্ক ফেটে যায়। ওর বাবা জলদস্যুদের সর্দার ছিলেন, তাই ওর মধ্যেও সেই শক্তি আছে। গ্যাটসবি এবার নিশ্চিত হয়ে যায় যে হাইসংই ওকে পাতাল লোকে নিয়ে যেতে পারবে। অবশেষে হাইসং ওর কথা মেনে নেয়। অন্যদিকে গ্রামে জলদস্যুদের হামলায় একজন বৃদ্ধ মারা গিয়েছিল আর পুরো গ্রাম শোকে ডুবে যায়। কিন্তু জেবা তখন হাইসং এর কথাই ভাবছিল। সে হাইসং এর গ্রামে গিয়ে তার পালক বাবার সাথে দেখা করে। তিনি হাইসংকে খুবই ভালোবাসেন, কিন্তু গ্রামের লোকেরা তাকে হাইসং এর সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে, কারণ সে একজন জলদস্যু। তিনি গ্রামবাসীদের বোঝান যে হাইসং জলদস্যুর ছেলে হতে পারে, কিন্তু ছোট থেকে সে এই গ্রামেই বড় হয়েছে, তাই সে জলদস্যু নয়। গ্রামের লোকেরাও চিন্তায় পড়ে যায় যে গ্যাটসবির মতো শক্তিশালী জলদস্যুদের সাথে লড়ে হাইসংকে কিভাবে বাঁচানো যাবে। তখন হাইসং এর পালক বাবা বলেন, আমি আমার ছেলেকে বাঁচাতে যাচ্ছি, যে আমার সাথে আসতে চায় আসতে পারো। এদিকে গ্যাটসবি আর হাইসং সমুদ্রের নিচে একটা ম্যাপ খুঁজে পায়, যেটা দিয়ে পাতাল লোক খুলে তার শক্তি বের করা সম্ভব। সব জলদস্যুরা হাইসংকে তাদের নতুন সর্দার মেনে নেয়। তার সামনে একটা পাত্রে পানি রাখা হয় আর সে নিজের শক্তি দিয়ে জলে ঘূর্ণি তৈরি করে। একই সময় সমুদ্রেও একটা বিশাল ঘূর্ণি তৈরি হয়। সবাই ওর শক্তি দেখে খুবই খুশি হয়। ঠিক তখনই একটা বিশেষ জাহাজ তাদের দিকে এগিয়ে আসে। ওটা ছিল হাইসং এর পালক বাবার জাহাজ, যাতে ওর বন্ধুরাও ছিল। তারা বলে, আমরা সবাই তোমাকে নিতে
এসেছি। জেবাও এসে বলে, জলদস্যুদের পোশাক পরলেই কি জলদস্যু হওয়া যায় নাকি? তুমি কোনো জলদস্যু নও, বুঝেছো? আমার সাথে চলো। হাইসং তখন ইমোশনাল হয়ে বলে, আমি জলদস্যুদের সর্দারের ছেলে, কোনো গ্রামে আমাকে মেনে নিচ্ছে না। এটাই এখন আমার বাড়ি আর এরাই আমার পরিবার। এটা শুনে জেবা আর ওর বন্ধুরা খুবই দুঃখ পায়। তখন হাইসং এর বাবা ওর জাহাজে আসেন আর বলেন, তুমি তো এখনো ছোটখাটো গুপ্তধন খুঁজতেও শেখনি, আমি তোমায় ট্রেনিং দেব, তুমি আমাদের সাথে চলো। ঠিক তখনই হাইসংকে নেওয়ার জন্য ওর গ্রাম থেকেও আরো 10টা জাহাজ চলে আসে। গ্রামবাসীদের ভালোবাসা দেখে ওর বাবা ওকে জড়িয়ে ধরে এবং কাঁদে আর বলে, আমি তোমাদের সাথেই যাব। বাবা আর ছেলে যখন জলদস্যুদের জাহাজ থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই গ্যাটসবি হঠাৎ করে হাইসং এর বাবাকে গুলি করে দেয়। সে বলে, তোমার আসল বাবাকেও আমি এই বন্দুক দিয়েই গুলি করেছিলাম, আর এখন এনাকেও করতে হলো। মনে হচ্ছে এই বন্দুকটা তোমার পরিবারের জন্যই তৈরি। এবার তো হাইসং এর মাথায় রক্ত চড়ে যায় আর এরপর দুই দলের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। গ্যাটসবি একটা বিশেষ স্যুট পরে সমুদ্র নেমে পাতাল লোকের খোঁজ করতে থাকে। হাইসং এর আসল বাবা চাননি যে পাতাল লোকের শক্তি গ্যাটসবির হাতে পড়ুক, তাই তিনি সেই শক্তিকে নষ্ট করার চেষ্টা করেছিলেন। আর এখন গ্যাটসবি হাইসং এর শক্তি ব্যবহার করে পাতাল লোকের শক্তি পাওয়ার চেষ্টা করছে। লড়াইয়ের মধ্যে জেবা লুকিয়ে পড়ে, কিন্তু ব্রেজা তাকে বাঁচায়। ব্রেজা তখন হাইসং এর উপর এমন এক শক্তি প্রয়োগ করে যার ফলে হাইসং এর কোনো পাওয়ারই কাজ করে না। ব্রেজা হেসে বলে, এখন তুমি একদম জিরো। এই বলে সে হাইসং এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই সময় গডজিলা এসে ব্রেজাকে ধরে সমুদ্রে নিয়ে যায়। এটা দেখে সবাই ঘাবড়ে যায়, মনে হচ্ছে এই গডজিলাও হাইসং এরই একটা শক্তি। এরপর তাদের জাহাজটা একটা বড় ঘূর্ণির মধ্যে ফেসে যায়। হাইসং তখন পাতাল লোকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, জেবা ওকে আটকায়, কিন্তু হাইসং বলে, আমাকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। এই বলে সে পাতাল লোকে ঝাঁপ দেয়। নিচে সবকিছু একদম শান্ত। গ্যাটসবি এক জায়গায় দাঁড়িয়ে সেখানকার শক্তিকে নিজের মধ্যে শুষে নিচ্ছিল। তার শরীরটা ধীরে ধীরে সোনায় পরিণত হতে থাকে, আর যদি সে পুরো শক্তি পেয়ে যায় তাহলে সে এই দুনিয়ার রাজা হয়ে যাবে। এরপর সে তার শক্তি দিয়ে পুরো জায়গাটাই বরফ করে দেয়, আর এর ফলে সমুদ্র আর জাহাজগুলো জমে বরফ হয়ে যায়। হাইসং কোনো মতে উঠে সেই জমে যাওয়া জাহাজ ভাঙার চেষ্টা করে, কিন্তু ওর কাছে তখন আর শক্তি ছিল না। সোনার প্লেটটা হাতে নিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ওই সোনার প্লেটটা গলে গিয়ে হাইসং এর হাতে মিশে যেতে শুরু করে, কারণ এটা ওর বাবার বর্মের সোনা ছিল। হাইসং এর হাতেও সেই বর্ম তৈরি হয়ে যায়। এবার হাইসং এর মধ্যে নতুন শক্তি চলে আসে, আর সে এক ঘুষিতেই বরফ ভেঙে দেয়। ধীরে ধীরে পুরো বরফটাই ভেঙে যায়, আর ফলে গ্যাটসবির গোল্ড পাওয়ার কমতে শুরু করে। বরফের বড় বড় টুকরো ওর উপরে এসে পড়ে আর ও মারা যায়। শেষ দিনে দেখা যায় জেবা আর হাইসং এর বন্ধুরা জাহাজে রয়েছে, আর তারা অনেক সোনা পেয়েছে। সবাই খুবই খুশি, কিন্তু জেবা শুধু হাইসং এর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হাইসং পানি থেকে উঠে আসে। ওকে দেখার পরে জেবার মনে শান্তি আসে। সবাই খুশি মনে জাহাজে ফিরছিল। জেবা হাইসংকে বলে, আমার এখন একটু রাইডে যেতে ইচ্ছা করছে। এই বলে সে সাথে সাথেই সমুদ্রে ঝাঁপ দেয়। হাইসং এর মনেও শান্তি ছিল যে সে পাতাল লোকের শক্তিকে নষ্ট করে দিয়েছে, আর এখন কেউ সেই শক্তির ব্যবহার করতে পারবে না। জেবা মনের আনন্দে সমুদ্রের সুন্দর ঢেউ উপভোগ করতে থাকে। আর বন্ধুরা, এই ফ্যান্টাসিক অ্যাডভেঞ্চারের সাথে সাথেই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই ধরনের ফ্যান্টাসি মুভি ভালো লেগে থাকলে সেটা জানাতে একদমই ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।